বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে টিকে থাকাই হলো একটি বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে অনেকেই পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন, আর বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আনসার্টেনিটি সৃষ্টি হয়েছে। আজকেও বাজারে বড় ধরনের পতন হলো। সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা এবং অনাস্থা কাজ করছে। আজ আমরা বর্তমান অর্থনীতির আলোকে পুঁজিবাজার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গতকাল আমরা ব্যাংক ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করেছিলাম। 13.5 থেকে 14% ব্যাংক ইন্টারেস্ট রেট দিয়ে বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে, এবং আজকে পুঁজিবাজারের যে রিয়াকশনটি আমরা দেখলাম, এটা মূলত ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণেই হয়েছে। আর এই ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে ওভারঅল অর্থনীতি স্লো হয়ে যেতে পারে। বিশেষ করে যারা এক্সিস্টিং বিজনেস, যারা লোন নিয়ে বিজনেস করছেন, হঠাৎ করে এই ধরনের চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করা অনেক ডিফিকাল্ট হবে, এবং নতুন যারা ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা ভাবনা করছিলেন, তারা হয়তো ইনভেস্টমেন্ট স্লো করে দেবেন। আমি পার্সোনালি মনে করি 13.5 থেকে 14% ব্যাংক ইন্টারেস্ট রেট বর্তমান বাংলাদেশের ইকোনমি অ্যাফোর্ড করতে সক্ষম হবে না, এবং অর্থনীতির উপর নেগেটিভ প্রভাব ফেলবে। এখন আশার আলো হচ্ছে 25 সালের যে ন্যাশনাল বাজেট করা হবে, সেটি মূলত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ফোকাস করেই করা হবে। এখানে এই গ্রাফটিতে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছি, যে গত বছর এপ্রিল মাসে ব্যাংক লেন্ডিং রেট ছিল 7.1%। সেখানে 2024-এর এপ্রিলে 13.5 থেকে 14%, অলমোস্ট 100% এপ্রিসিয়েশন হয়েছে ব্যাংক ইন্টারেস্ট রেটে। সো এই ধরনের হঠাৎ করে বড় ধরনের চেঞ্জ ইন্টারেস্ট রেটে, এই চেঞ্জের সাথে ইন্ডাস্ট্রিগুলো কতটা অ্যাডজাস্ট করতে পারবে, এটা একটা বড় কোশ্চেন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলোর মধ্যে কনসার্নিং ইস্যু হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশন এবং ডলার রিজার্ভ। এর আগের একটি পোস্টে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশে যে হাই ইনফ্লেশনারি সিচুয়েশন প্রিভেল করছে, তার অন্যতম কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়া, এবং বাংলাদেশের ডলার ক্রাইসিসের কারণে ডলার প্রাইসের যে একটা অ্যাপ্রিসিয়েশন হয়েছে। মূলত এই দুটো ফ্যাক্টর বিশেষভাবে কাজ করেছে ইনফ্লেশন বাড়াতে। আর এখন গভর্নমেন্ট যে মেজারমেন্টটি নিয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, ইনফ্লেশনকে কার্ভ ডাউন করার জন্য ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক স্ট্রাগল করছে ফরেন রিজার্ভ বাড়ানোর জন্য। আরেকটি ব্যাপার হচ্ছে, ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস চরম আকার ধারণ করেছে, যার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে লিকুইডিটি ক্রাইসিসটিকে ইজ করার জন্য। আর এখন বর্তমান যে ইমিডিয়েটলি হঠাৎ করে এত ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এটা নিয়ে অর্থনীতিবিদরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে, একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমি পার্সোনালি মনে করি ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির মাধ্যমে হয়তো ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস কিছুটা মিটে যাবে, কিন্তু বাংলাদেশের যে ইনফ্লেশনারি যে সিচুয়েশন প্রিভেল করছে, এটিকে কমানো সম্ভব না। বরঞ্চ এই ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে সামনে হয়তো ডিমান্ড সাইড কিছুটা দুর্বল হবে। ডিমান্ড সাইড মূলত দুর্বল হবে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাবে, আর এই ব্যাংক চড়া সুদে ক্যাপিটাল কিংবা লোন যারা নিয়ে বিজনেস করছেন, যখন মার্কেটে ডিমান্ড ফল করবে, তারা তাদের অপারেশন কমিয়ে দিতে পারে, অথবা অনেকে হয়তো সার্ভাইভ নাও করতে পারে, বন্ধ করে দিতে পারে। এক্ষেত্রে বেকারত্ব একটা বড় সমস্যা নতুন করে সৃষ্টি হবে, এবং সাপ্লাই সাইড বরঞ্চ উইক হয়ে যেতে পারে, আর এই নীতিমালাটি তখন বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। বস্তুত আমি পার্সোনালি মনে করি, বাংলাদেশে গত 5-7 বছর যদি আমরা বাংলাদেশের অর্থনীতির দিকে তাকাই, মানুষের কিন্তু আর্নিং বৃদ্ধি পায়নি। যে হিসাবে দ্রব্যমূল্য এবং সব কিছুর দাম বেড়ে গেছে, লিভিং কস্ট যেভাবে বাড়লো, সে অনুপাতে মানুষের ইনকাম বাড়েনি। বরঞ্চ গভর্নমেন্ট মানুষের আর্নিং কিভাবে বাড়ানো যায় সেটার উপর ফোকাস বেশি করা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। এছাড়াও মানুষের হাতে যখন পারচেস পাওয়ার কমে যায়,
শুধুমাত্র আমরা যে ইনফ্লেশনারি সিচুয়েশন মেজারমেন্ট করা হয়, যে বাস্কেটটি ধরা হয়, সেটা এসেনশিয়াল কিছু গুডসের উপর। শুধুমাত্র এসেনশিয়াল গুডস কিন্তু পুরোপুরি অর্থনীতি না। এখন অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যেমন রেস্টুরেন্ট কিংবা এন্টারটেইনমেন্ট কিংবা শপিং, এই ইন্ডাস্ট্রিগুলো যদি ঠিকমতো ইকোনমিতে পারফর্ম না করে, তার ওভারঅল ইকোনমি ভালো করবে না। এখন হয়তো ঈদের মাস, সেই অনুযায়ী মার্কেটে সেদিক থেকে মার্কেটে হয়তো একটা বড় ধরনের ডিমান্ড, যেটা বাংলাদেশের আমরা প্রতি বছরই লক্ষ্য করি থাকে, এবং মার্কেট হয়তো এই মাস অনেকটা ভাইব্রেন্ট থাকবে। কিন্তু পরবর্তী মাসগুলোতে বিজনেসে একটা নেতিবাচক এফেক্ট চলে আসবে এবং ওভারঅল ইকোনমি স্লো ডাউন হয়ে যেতে পারে। এখন বড় কোশ্চেন হচ্ছে, ক্যাপিটাল মার্কেট অলরেডি অনেক ডাউনে চলে আসলো। অর্থনীতির এই নেতিবাচক প্রভাবগুলো মার্কেটের উপর আর কতটা এফেক্ট আনতে পারে? আজকেও সূচক 68 পয়েন্ট মাইনাস ছিল, টার্নওভার হয়েছে 467 কোটি টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র 51টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 326টি কোম্পানির শেয়ারের দর, আর অপরিবর্তিত ছিল 36টি কোম্পানির শেয়ারের দর। টেকনিক্যালি মার্কেট রিভিউ করার আগে একটি কথা জানিয়ে রাখি। বর্তমানে যে স্ট্যাটিস্টিক্সটি আমরা দেখেছি, প্রথমে নিউজটা পেলাম যে আমরা 51,000 বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও খালি করে দিয়ে চলে গেছে, এবং রিসেন্টলি আমরা দেখেছি 10,000 বিনিয়োগকারী পোর্টফোলিও খালি করেছেন। সো 61,000 আমরা পত্রিকাতে যে নিউজ পেয়েছি, দেখলাম প্রায় 61,000-এর মতো বিনিয়োগকারী পোর্টফোলিও খালি করে বাজার ছেড়েছেন। তো এই মার্কেটে এখন বর্তমানে দু ধরনের বিনিয়োগকারী রয়েছেন। প্রথম শ্রেণী হচ্ছেন যারা বিশেষ করে 7,000 যখন ইন্ডেক্স ছিল এই জন্যে যারা ইনভেস্ট করেছিলেন, এবং ফ্লোর প্রাইসে যারা আটকে গেছিলেন, তাদের টাকা প্রায় অর্ধেক ছিল। আর এখন নতুন করে ডাউন হয়ে যাওয়ার কারণে তারা এখন যদি শেয়ারগুলো সেল করেন, হয়তো পোর্টফোলিওতে আর কিছু থাকবে না। বস্তুত এই ধরনের বিনিয়োগকারী তারা সেল করার মতো সিচুয়েশনে নেই, তারা আছেন। আর মার্কেটে আছেন বড় ধরনের বিনিয়োগকারী যারা স্লোলি এখন শেয়ারগুলো কম রেটে কিনছেন। আর যারা সাধারণ বিনিয়োগকারী ছিল, আমরা অলরেডি স্ট্যাটিস্টিক্স দেখলাম যে 61,000 তারা পোর্টফোলিও খালি করে দিয়ে চলে গেছেন। আর হয়তো একটা ফ্র্যাকশনাল যারা বিনিয়োগকারী, যারা ধৈর্য আছে কিংবা যারা রিস্ক নিয়ে মার্কেটে এখনও সারভাইভ করছেন, তারা আছেন। সো ওভারঅল ইকোনমি যদি স্লো ডাউন হয়ে যায়, পুঁজিবাজারও কিন্তু স্লো হয়ে যাবে। আমরা এর আগেও কয়েকটি আলোচনায় জানিয়েছিলাম, বর্তমানে ইনভেস্ট করলে একটু লং টার্ম চিন্তাভাবনা করে ইনভেস্ট করতে হবে। এখানে ডে টু ডে ট্রেড করার মতো অপরচুনিটি মার্কেটে এখন সেরকম একটা পরিবেশ বিরাজ করছে না। বিশেষ করে মার্কেট, আমি ওই দিনও আলোচনা করেছিলাম, 1200 থেকে 1500 কোটি টাকা যদি টার্ন ওভার না হয়, তাহলে এই মার্কেটকে আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক মার্কেট হিসাবে চিহ্নিত করতে পারবো না। সো সেল প্রেশার এখন নেই, তবে অর্থনীতির কিছু নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে এখন পড়েছে। আমি কিন্তু আপ টু 11-12% পর্যন্ত যখন ব্যাংক ইন্টারেস্ট রেট ছিল, আমি বুলিশ ছিলাম। কিন্তু এখন ফার্দার ইন্টারেস্ট রেট ইনক্রিজ করার কারণে পুঁজিবাজারে কিন্তু এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে। আজকে আমরা প্রাইস অ্যাকশনে একটা নেতিবাচক প্রভাব দেখলাম, মার্কেট রিয়্যাক্ট করলো। সো এখন যেটা করা যেতে পারে, পোর্টফোলিওতে এখন কিছু না করে কিছুদিন মার্কেট থেকে সাইড লাইনে থাকাটাই বেটার হবে। আপনার পোর্টফোলিওতে যদি ভালো মানের স্টক থাকে, তাহলে স্টকগুলো হোল্ড রাখতে পারেন। আর যদি পোর্টফোলিওতে দুর্বল মানের কোম্পানি থাকে, তাহলে এখন একটা গুড টাইম যে দুর্বল মানের কোম্পানিগুলোতে ভালো মানের কোম্পানিতে কনভার্ট করে নেওয়া। কারণ মার্কেট যখন লিকুইডিটি ক্রাইসিস হয়, তখন ভালো খারাপ নির্বিশেষে সবগুলো স্টকই ডাউন হয়ে যায়। আবার যখন আপ হয়, তখন যেগুলো দুর্বল মানের কোম্পানি, সেগুলো কামব্যাক করার পসিবিলিটি অনেকটা ন্যারো থাকে, সেগুলো অনেকটা আনসার্টেন থাকে। কিন্তু ভালো মানের কোম্পানিগুলো, যে কোম্পানিগুলোর বেস লাইন ভালো, যারা ভালো ডিভিডেন্ড পে করে, যাদের বিজনেস মডেল ভালো, ওই ধরনের কোম্পানিগুলো মাস্ট কামব্যাক করে। ফর এক্সাম্পল, আমি একটি গ্রামীণ ফোন, এই কোম্পানিটির কথা আমি বলি। 2010 সালে যখন মার্কেট ক্রাশ করেছিল, এই কোম্পানিটির শেয়ারের দর 130 টাকায় নেমে গেছিলো। কিন্তু মার্কেট যখন আবার কামব্যাক করলো, কোম্পানিটি আপ টু 500+ প্রাইস অ্যাকশন হলো। সো এ ধরনের হাইলি রেপুটেড কোম্পানি, যেগুলো ভালো ডিভিডেন্ড দেয়, বিজনেস মডেল ভালো, ওই ধরনের কোম্পানিতে এখন কনভার্ট করে নেওয়ার জন্য একটা ভালো সময়।
এছাড়া আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে মার্কেট কি 5,000-এর নিচে চলে আসবে কিনা বা 5,200 আসবে কিনা। মার্কেটে দেখুন সেল প্রেশার কিন্তু অনেক কমে গেছে। আমরা এখানে ভলিউমে দেখতে পাচ্ছি সেল প্রেশার লাস্ট 2 উইকস অনেকটা কমে গেছিলো। এই উইকে যেহেতু নতুন করে কিছু নিউজ পাবলিশড হলো, নেগেটিভ নিউজ, পাশাপাশি দু একটি ভালো নিউজও রয়েছে। যেমন রিজার্ভের কথা যদি আমরা দেখি, গত কয়েক মাস ধরে রিজার্ভ কিন্তু ডাউন হচ্ছিল, কিন্তু বর্তমানে এটি স্টেবল হয়েছে। যদিও এখনও রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। রিসেন্টলি ডলার প্রাইসের কিছুটা ডেপ্রিসিয়েশন হয়েছিল, টাকার মান কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও নগণ্য, যে তুলনায় ডলার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে সে তুলনায় হয়তো নগণ্য, কিন্তু স্টেবল আছে। সো সব কিছু মিলিয়ে মার্কেট কিন্তু অলরেডি 7,400 পয়েন্ট থেকে অনেকটা ডাউন হয়ে গেছে। এখন হয়তো আর 200-250 পয়েন্ট হয়তো ডাউন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ওভারঅল সিচুয়েশন। তো এখন এই মুহূর্তে পোর্টফোলিওতে হাত না দেওয়াটাই বেটার, কারণ এর আগেও আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেট ডাউন হয়, ক্যাপিটাল মার্কেট অর্থনীতির কতগুলো প্রভাব আসলে তখন রিয়্যাক্ট করে, কিন্তু ক্যাপিটাল মার্কেট তার একটা নিজস্ব ফ্যাশন রয়েছে, সে আবার নতুন করে ঘুরে দাঁড়ায় এবং পারফর্ম করে। সো টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেল প্রেশার অনেকটা কম, এখন ফার্দার ডাউন হওয়ার মতো সিচুয়েশন নেই। আর ফার্দার যদি বড় ধরনের পতন হতে হয় তাহলে মার্কেট আবার কিছুটা উপরে উঠতে হবে, দেন হয়তো সেল প্রেশার আসবে। কিন্তু আপাতত সেল প্রেশার অনেকটা কেটে গেছে এবং মার্কেট কিছুদিন সাইডওয়ে করবে বলে আমরা আশা করি। হয়তো এই জোনটাতে কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর যদি খুব নেগেটিভ কিছু ঘটে অর্থনীতির, যদি এখন ফ্রিকোয়েন্টলি কতগুলো নিউজ চলে আসছে, সো এই ধরনের নেগেটিভ নিউজ যদি আবার আসতে থাকে তাহলে হয়তো মার্কেট আরও 100-200 পয়েন্ট পর্যন্ত ডাউন হবে। খুব বেশি মাত্রায় মার্কেট ডাউন হওয়ার মতো সিচুয়েশন আমরা দেখছি না। এছাড়া লাস্ট টাইম আমরা কয়েকটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, মারেক স্পিনিং, এআইএল, দেন আমরা টেক, ওরিয়েন্ট ফার্মা, একমি পিএল, এছাড়াও আরও কিছু স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সো বেশিরভাগ স্টকই কিন্তু এত খারাপ সিচুয়েশনেও ভালো পারফর্ম করছে। আরেকটি বিষয় হলো, বর্তমান সিচুয়েশনে যারা বিভিন্ন ব্রোকারেজ হাউসে ট্রেড করছেন, রেপুটেড ব্রোকারেজ হাউসগুলোতেই ট্রেড করবেন, কারণ এ ধরনের মার্কেটের সিচুয়েশনে আমরা দেখেছি এর আগেও 2010 এবং অন্যান্য সময়গুলোতে মার্কেট যখন একটা ব্যাড ফেজ পার করে তখন অনেক হাউস কিন্তু দেউলিয়া হয়ে যায়। সো ব্রোকারেজ হাউস, কোন ব্রোকারেজ হাউসে আপনি ট্রেড করছেন এটি খুবই ইম্পর্টেন্ট। তো হাউসটি রেপুটেড থাকলে টেনশন নেই। আপনার পোর্টফোলিওতে যদি শেয়ার থাকে মার্কেট ঘুরবে, কিন্তু ব্রোকারেজ হাউস যদি ফুটে যায় তাহলে কিন্তু আপনার টাকা কিংবা শেয়ার দুটোই চলে যেতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।